প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজ আমি পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। পদকে বিভিন্ন নীতির ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন সেগুলো দেখানোর চেষ্টা করব। আমি বোর্ডে পদের এই ভাগটা দেখিয়েছি। বাম পাশে আমি বিভাজন নীতি অর্থাৎ যে নীতির ভিত্তিতে পদকে ভাগ করা হয়েছে তার নাম লিখেছি। ডান পাশে আমি পদের শ্রেণীবিভাগ দেখিয়েছি। প্রথম যে বিভাজন নীতি সেটা হলো শব্দ সংখ্যার ভিত্তিতে পদের ভাগ। শব্দ সংখ্যার ভিত্তিতে পদকে সরল এবং যৌগিক এই দুই ভাগে ভাগ করা হয়েছে। সরল পদ হলো সেই পদ যে পদে একটি মাত্র শব্দ থাকবে, একটি মাত্র শব্দ দ্বারা গঠিত পদই হবে সরল পদ। যেমন মানুষ, বই, কলম ইত্যাদি এগুলো সরল পদ। এই পদগুলো একটি মাত্র শব্দ দ্বারা গঠিত। যৌগিক পদ হবে একাধিক শব্দ দ্বারা গঠিত পদই হলো যৌগিক পদ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, এটি একটি যৌগিক পদ। এখানে একের অধিক শব্দ আছে। ২ নম্বর বিভাজন নীতি সেটা হলো অর্থ। অর্থের ভিত্তিতে পদের শ্রেণী বিভাগ। অর্থের ভিত্তিতে পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একার্থক এবং অনেকার্থক। যে পদের কেবলমাত্র একটি নির্দিষ্ট অর্থ থাকে তাকেই বলা হয় একার্থক পদ। যেমন শিক্ষক ইত্যাদি। এটা হলো একার্থক পদের উদাহরণ। অনেকার্থক পদের সংজ্ঞাটা এরকম: যে পদের একাধিক অর্থ থাকে তাকে বলা হয় অনেকার্থক পদ। যেমন কলা, গজ, এই শব্দগুলোর একের অধিক অর্থ আছে। কলা শব্দ বলতে আমরা খাবার কলা বুঝি, আবার কলা শব্দের আরেকটি অর্থ আছে জ্ঞানের শাখা। তদ্রূপ গজ শব্দের অর্থ মাপের একক, আবার গজ শব্দের অর্থ হাতি। অর্থাৎ এখানে কলা, গজ এই শব্দগুলোর একের অধিক অর্থ আছে। আমরা এবার বস্তু সংখ্যার ভিত্তিতে পদের ভাগ দেখাবো। বস্তু সংখ্যার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বিশিষ্ট ও সার্বিক। বিশিষ্ট পদের সংজ্ঞাটা এরকম: যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্থান বা গুণকে নির্দেশ করে সেই পদকে বলা হয় বিশিষ্ট পদ। যেমন
রবীন্দ্রনাথ ঠাকুর, চাঁদ, ঢাকা এগুলো বিশিষ্ট পদের উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমরা বিশেষ একজন কবিকে বুঝি, চাঁদ বলতে একক বস্তুকে বুঝি, ঢাকা বলতে একটি বিশেষ শহরকে বুঝি। তাহলে বিশিষ্ট পদের সংজ্ঞাটা এরকম যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু, স্থান বা গুণে নির্দেশ করে সেই পদটাকে বলা হবে বিশিষ্ট পদ। আর সার্বিক পদের সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যে পদ কোন শ্রেণীর অন্তর্গত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় সার্বিক পদ। যেমন মানুষ একটি সার্বিক পদ। মানুষ বলতে আমরা রহিম, করিম, যদু, মধু, শেলি, বেলি প্রমুখ মানুষের অনির্দিষ্ট সংখ্যক মানুষ সম্পর্কে বুঝি, যার কারণে এটা একটি সার্বিক পদ। চার নম্বর হলো বস্তু সমষ্টির ভিত্তিতে ভাগ। বস্তু সমষ্টির ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সমষ্টিবাচক ও অসমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদ হবে এরকম, যে পদ কোন শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুগুলোকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝাবে সেই পদকে বলা হবে সমষ্টিবাচক পদ। যেমন শ্রেণী, সেনাদল। শ্রেণী বলতে আমরা ছাত্রছাত্রীর সমষ্টিকে বুঝি, সেনাদল বলতে সৈনিকের সমষ্টিকে বুঝি। এখানে পৃথকভাবে বোঝায়নি, একই সাথে সমষ্টিগতভাবে বুঝিয়েছে। তাহলে শ্রেণী, সেনাদল এগুলো সমষ্টিবাচক পদের উদাহরণ। অসমষ্টিবাচক পদ, যে পদ কোনো শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুগুলোকে সমষ্টিগতভাবে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে বোঝায় সেই পদকে বলা হয় অসমষ্টিবাচক পদ। যেমন মানুষ, ছাত্র, শিক্ষক এগুলো হলো অসমষ্টিবাচক পদ। এগুলো বলতে আমরা, মানুষ বলতে আমরা কোনো সমষ্টিকে বুঝছি না, ছাত্র বলতে কোনো সমষ্টিকে বোঝাচ্ছে না, পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে। 5 নম্বর বস্তু ও গুণের পার্থক্যের ভিত্তিতে পদের ভাগ। বস্তু গুণের পার্থক্যের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বস্তুবাচক ও গুণবাচক পদ। যে পদ দ্বারা বস্তু বা ব্যক্তির নাম বোঝায় তাকে বলা হয় বস্তুবাচক পদ। যেমন ইত্যাদি। যে পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে বলা হয় বস্তুবাচক পদ। আর গুণবাচক পদ হলো যে পদ দ্বারা ব্যক্তি বা বস্তুকে নয় কোনো গুণকে প্রকাশ করবে সেই পদই হবে গুণবাচক পদ। যেমন সভ্যতা, মনুষ্যত্ব, কার্পণ্য ইত্যাদি। এগুলো গুণ
প্রকাশ করছে, এই কারণে এগুলো হলো গুণবাচক পদ। এগুলো কোনো ব্যক্তিকে প্রকাশ করছে না, এগুলো গুণকে প্রকাশ করছে। তাহলে বস্তু ও গুণের পার্থক্যের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বস্তুবাচক এবং গুণবাচক পদ। ছয় নম্বর আছে গুণের অস্তিত্ব ও অনস্তিত্বের ভিত্তিতে ভাগ। এখানে গুণের অস্তিত্ব এবং অনস্তিত্বের ভিত্তিতে পদকে তিন ভাগে ভাগ করা হয়েছে: ইতিবাচক, নেতিবাচক ও ব্যাহতার্থক পদ। ইতিবাচক পদ নিয়ে প্রথমে আলোচনা করি। যে পদ দ্বারা বস্তু বা গুণের উপস্থিতি বোঝায় তাকে বলা হয় ইতিবাচক পদ। যে পদ দ্বারা বস্তু বা গুণের উপস্থিতি বোঝাবে তাকে বলা হয় ইতিবাচক পদ। নেতিবাচক পদ যে পদ দ্বারা বস্তু বা গুণের অনুপস্থিতি বোঝাবে তাকে বলা হয় নেতিবাচক পদ। যেমন অমানুষ, অসুখী, এখানে মনুষ্যত্বের অভাব, অর্থাৎ এই গুণটার অভাব আছে। অসুখী, সুখের অভাব আছে, এই গুণটা এখানে অনুপস্থিত। এই জন্য এই দুটো উদাহরণ হলো নেতিবাচক পদের উদাহরণ। যে পদ দ্বারা বস্তু বা গুণের অনুপস্থিতি বোঝাবে সেই পদটাই হবে নেতিবাচক পদ। এবার আমরা আসি ব্যাহতার্থক পদ। যে পদটি এমন গুণে নির্দেশ করবে যে গুণটি ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকার কথা কিন্তু বর্তমানে নেই, তবে ভবিষ্যতে আবার আবির্ভাব ঘটতে পারে, সেই পদটাকেই বলা হবে ব্যাহতার্থক পদ। যেমন অন্ধ, বোবা, খোড়া ইত্যাদি, এই পদগুলো হলো ব্যাহতার্থক পদের উদাহরণ। অন্ধ বলতে আমরা বুঝি যার দৃষ্টিশক্তি নেই, কিন্তু হয়তো অতীতে তার দৃষ্টিশক্তি ছিল, আবার ভবিষ্যতে উন্নত চিকিৎসার কারণে সে হয়তো দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। এই জন্য এই পদটি হলো ব্যাহতার্থক পদ। এই গুণগুলো সব মানুষের মধ্যে থাকার কথা, স্বাভাবিকভাবেই থাকার কথা, কিন্তু কোনো কারণে ব্যাহত হয়েছে, আর সে কারণেই এই পদগুলো ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থক পদ হবে সেইটা যে গুণটা স্বাভাবিকভাবে থাকার কথা কিন্তু বর্তমানে নেই, আবার ভবিষ্যতে হয়তো ফিরে আসতে পারে, এরকম গুণ। 7 নম্বর নির্ভরতার ভিত্তিতে ভাগ। নির্ভরতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে: নিরপেক্ষ ও সাপেক্ষ। নিরপেক্ষ পদের সংজ্ঞা হবে এরকম: যে পদের অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না তাকে বলা হয় নিরপেক্ষ পদ।
এই পদগুলো হলো নিরপেক্ষ পদ। এদের অর্থ মানুষ এর অর্থ বোঝার জন্য অন্য কোনো পদের সাহায্য নিতে হচ্ছে না। আর সাপেক্ষ পদটা হলো যে পদের অর্থ বোঝার জন্য অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় সাপেক্ষ পদ। যেমন স্বামী, শিক্ষক, পিতা, এই পদগুলো হলো সাপেক্ষ পদের উদাহরণ। স্বামীকে বুঝতে হলে স্ত্রীর সাথে, স্ত্রী শব্দের সাথে এর সংযোগ ঘটাতে হবে। শিক্ষক বুঝতে হলে ছাত্রের সাথে এর একটা সংযোগ থাকতে হবে। পিতাকে বুঝতে হলে সন্তানের সাথে এর সংযোগ ঘটিয়ে তারপরে এই শব্দগুলোর অর্থ, পদগুলোর অর্থ বুঝতে হবে। যার কারণে এই শব্দগুলো হলো সাপেক্ষ পদ, অর্থাৎ এদের অর্থ বোঝার জন্য অন্য আরেকটি পদের সাহায্য লাগছে। 8 নম্বর, ব্যক্তার্থ ও জাতার্থের অস্তিত্বের ভিত্তিতে পদের শ্রেণীবিভাগ। ব্যক্তার্থ ও জাতার্থের অস্তিত্বের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে: জাতার্থক, অজাত্যার্থক পদ। জাতার্থক পদ পদের সংজ্ঞা এভাবে বলবো আমরা: যে পদের ব্যক্তার্থ এবং জাতার্থ দুটিই আছে, একসাথে দুটি আছে, তাকে বলা হয় জাতার্থক পদ। যেমন মানুষ একটি জাতার্থক পদ, কারণ এই মানুষ পদের ব্যক্তার্থ আছে আবার জাতার্থ আছে। মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আর জাতার্থ হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এই কারণে মানুষ পদটি একটি জাতার্থক পদ। আবার যদি বলি সাদা, এটিও একটি জাতার্থক পদ, কারণ এর ব্যক্তার্থ এবং জাতার্থ দুটি আছে। সাদা পদটির ব্যক্তার্থ হলো সকল সাদা জিনিস, আর এর জাতার্থ হলো সাদাত্ব। এবার আমরা আসি অজাত্যার্থক পদ। যে পদের শুধু ব্যক্তার্থ অথবা শুধু জাতার্থ আছে, একসাথে দুটি নেই, তাকে বলা হয় অজাত্যার্থক পদ। যেমন সততা। সততা একটি গুণের নাম। এই পদটির জাতার্থ আছে কিন্তু ব্যক্তার্থ নেই। আবার যদি বলি কামাল, এই পদটির ব্যক্তার্থ আছে কিন্তু জাতার্থ নেই, যার কারণে এই দুটি পদ অজাত্যার্থক পদের উদাহরণ। অর্থাৎ অজাত্যার্থক পদ হবে সেই পদগুলো যার শুধু ব্যক্তার্থ অথবা শুধু জাতার্থ থাকবে, একসাথে দুটি থাকবে না। তাহলে আমরা বিভিন্ন নীতির ভিত্তিতে পদকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা দেখালাম। পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।